আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ খামেনির। এরপর জানিয়ে দিব ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার তাগিদ 3 দেশের। এদিকে যেভাবে বাছাই করা হলো হামাসের নতুন নেতৃত্ব। এরপর জানিয়ে দিব রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলা। আরও জানিয়ে দিব বাংলাদেশ ভারত সীমান্তের ওপর নজর রাখতে কমিটি গঠন করেছে ভারত। সর্বশেষ জানিয়ে দিব ডক্টর ইউনূসকে নিয়ে যা লিখলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ খামেনির। ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার প্রতিশোধ নিতে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ডেপুটি কমান্ডার আলী ফাদাভি শুক্রবার ইরানি মিডিয়াকে বলেন, ইসরায়েলকে কঠোর শাস্তি দেয়া এবং শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ নেওয়ার পর্যন্ত নেতার নির্দেশটি পরিষ্কার ও সুস্পষ্ট এবং এগুলো সর্বোত্তমভাবে বাস্তবায়ন করা হবে। হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া 31 জুলাই তেহরানে এক গুপ্ত হত্যার শিকার হন। তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিল। হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস ও তেহরান, তবে ইসরায়েলি সরকার এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। এরপর থেকে ইসরায়েলের বিরুদ্ধে বদলা নেওয়ার ওয়াদা করেছে তেহরান। ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার তাগিদ 3 দেশের। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার আগামী 15 আগস্ট ইসরায়েল ও হামাসের নেতাদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির চূড়ান্ত করতে এ আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে। তারা জানিয়েছে দোহা কিংবা কায়রোতে এ আলোচনা হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির একটি রূপরেখা এখনও আলোচনার টেবিলে আছে। এখন এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ করার বাকি আছে। নষ্ট করার মতো সময় নেই। দেরির বিষয়ে কোনো দলের পক্ষ থেকে অজুহাত দেওয়ারও সুযোগ নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি আলোচনাকারীরা সেখানে থাকবেন। তাদের লক্ষ্য হল চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা ও বাস্তবায়ন করা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। 3 দেশের পক্ষ থেকে এমন সময়ে বিবৃতিটি দেওয়া হলো যখন কিনা হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যাকে কেন্দ্র করে ইরান প্রতিশোধ নিতে হামলা চালাবে এবং অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যেভাবে বাছাই করা হলো হামাসের নতুন নেতৃত্ব। গত সপ্তাহ জুড়ে হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন নেতৃত্ব বাছাই করতে কাতারে জড়ো হন। যেদিকে নজর ছিল বিশ্বের গণমাধ্যমগুলোর। প্রায় 1 বছর ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলা সংঘর্ষের মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা সেখানে যান। দলের পূর্ববর্তী রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ে তেহরানে একটি বিস্ফোরণে নিহত হওয়ার খবর তাদের অনেককেই বেশ নাড়া দিয়েছে। অভিযোগ রয়েছে ইসরায়েল ওই হামলা করেছিল। হামাসে ইসরায়েল হানিয়ার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। তিনি ইসরায়েলের সাথে আলোচনার তত্ত্বাবধায়ক ছিলেন। নিজ দলের সামরিক শাখার এক অংশের ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের আগ্রহ, অন্য অংশের সংঘর্ষের অবসান ঘটানোর দাবির মাঝেও ভারসাম্য বজায় রেখেছিলেন তিনি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার শূন্যস্থানটি দ্রুত পূরণ করতে হবে। দোহার শোক পালন অনুষ্ঠানে হামাসের নেতারা একটি বড় সাদা তাঁবুর ভেতরে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন।
কার্পেটে ঢাকা সে তাঁবুর ভেতরে ছিল সুন্দর চেহারা, ভেতরটা সাজানো ছিল ইসমাইল হানিয়ের ছবি দিয়ে। মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানাতে শত শত মানুষ সেখানে এসে সমবেত হন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলা। ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা চালিয়ে রাশিয়ার প্রতিরক্ষা বিপর্যয় সৃষ্টি করেছে। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে প্রায় 10 কিলোমিটার অগ্রসর হয়েছে। এটা রাশিয়ার সামরিক বাহিনী ও ক্রেমলিনকে হতবাক করেছে। এই অভিযানে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের মনোযোগ বিচ্ছিন্ন করতে সফল হয়েছে। ফলে রাশিয়া কুরস্কে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। ইউক্রেনের আক্রমণে লিপেটস্ক এয়ারবেসে সংরক্ষিত শত শত গাইডেড বোমা ধ্বংস হয়েছে। রুশ বাহিনী এগুলো ইউক্রেনীয় শহর ও সামরিক অবস্থানে হামলার জন্য ব্যবহার করে আসছিল। তবে ইউক্রেনের সেনাবাহিনী এখনও সংখ্যায় রুশ বাহিনীর তুলনায় কম। ফলে এই অভিযান সফল হলেও সম্ভাব্য বিপদের ঝুঁকি রয়েছে। এদিকে দনেৎস্কের কোস্তানতিনিভকা শহরে রুশ বাহিনীর হামলায় 10 জন নিহত ও 35 জন আহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন এবং রাশিয়াকে জবাবদিহি করার হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশ ভারত সীমান্তের ওপর নজর রাখতে কমিটি করছে ভারত। বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক ও সেদেশের সংখ্যালঘু মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার একটি কমিটি গঠন করেছে। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের বর্তমান পরিস্থিতির ওপর ওই কমিটি 24 ঘন্টা নজর রাখবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই কমিটি গঠনের কথা জানিয়েছেন। বলেছে, কমিটির সদস্যরা বাংলাদেশে তাদের পদমর্যাদা সম্পন্ন কর্তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নাগরিক ও সংখ্যালঘুদের খবর নিয়মিত নেবেন, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। কমিটির নেতৃত্বে রয়েছেন সীমান্ত নিরাপত্তা বাহিনীর ইন্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন দক্ষিণবঙ্গ বিএসএফের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সের ইন্সপেক্টর জেনারেল, ত্রিপুরার বিএসএফের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সের ইন্সপেক্টর জেনারেল, স্থল সীমান্ত অথরিটির যোজনা ও উন্নয়ন সদস্য এবং ওই সংস্থার সচিব। ডক্টর ইউনূসকে নিয়ে যা লিখলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করায় অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার 9 আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে ডক্টর ইউনূসকে এই অভিনন্দন জানান আনোয়ার ইব্রাহিম। অভিনন্দন বার্তায় আনোয়ার ইব্রাহিম লিখেছেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তার বিশাল অভিজ্ঞতা, প্রজ্ঞা ও সততার সঙ্গে জাতিকে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয়। তিনি লেখেন, বাংলাদেশে যখন একটি নতুন প্রভাত উদিত হয়, তার যৌবনের প্রাণশক্তি এবং দৃষ্টি দ্বারা চালিত একটি নবায়ন নিয়ে আসে, তখন আমি মহান বাঙালি চিত্রশিল্পী, কবি, দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিচ্ছি, যেখানে মন তোমার দ্বারা এগিয়ে যায় নিরন্তর প্রসারিত চিন্তা এবং কর্মের মধ্যে, সেই স্বাধীনতার স্বর্গে আমার পিতা আমার দেশ জাগ্রত হোক।